नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। চারটি পরামর্শ বন্দনা মঙ্গল বিকৃত মত বা মিথ্যা দৃষ্টি নহে। চারটি স্কন্ধ পরামর্শ নহে। এখানে পরামর্শকে বলা হচ্ছে বিকৃত মত বা মিথ্যা দৃষ্টি। সংস্কার স্কন্ধ কখনো কখনো পরামর্শ, কখনো কখনো পরামর্শ নহে। রূপস্কন্ধ পরামৃষ্ট বিকৃত মতির আলম্বন। চারটি স্কন্ধ কখনো কখনো পরামৃষ্ট, কখনো কখনো অপরামৃষ্ট। রূপস্কন্ধ পরামর্শ বিপ্রযুক্ত। মানে এখানে রূপস্কন্ধ পরামর্শ বিপ্রযুক্ত মানে নিজেরা বিপি আর কি মিথ্যা দৃষ্টি আর কি, তাই তো? রূপস্কন্ধ পরামর্শ এটা এক কথা, অর্থাৎ পরামৃষ্ট হওয়ার বিষয় আর কি রূপস্কন্ধ। আবার বলা হচ্ছে যে বিপ্রযুক্ত। রূপস্কন্ধ তো এই পরামৃষ্টকে সম্প্রযুক্ত করতে পারে না, নামের মাধ্যমে এটা সম্প্রযুক্ত হয়, যে না হলে তো বিপ্রযুক্ত। হ্যাঁ সেটাই বললাম মধ্যে। হ্যাঁ মানে ও নিজে নিজে কখন রূপের কোনো এরকম ক্ষমতা নাই। হ্যাঁ সেটা বলছে মধ্যে। তিনটি স্কন্ধ কখনো কখনো পরামর্শ সম্প্রযুক্ত, কখনো কখনো পরামর্শ বিপ্রযুক্ত। সংস্কার স্কন্ধ কখনো কখনো পরামর্শ সম্প্রযুক্ত, কখনো কখনো পরামর্শ বিপ্রযুক্ত। কখনো কখনো বলা অনুচিত উহা পরামর্শ সম্প্রযুক্ত অথবা পরামর্শ বিপ্রযুক্ত। কাকে সংস্কার স্কন্ধ কেনা। আচ্ছা, রূপস্কন্ধকে বলা অনুচিত পরামর্শ অথচ পরামৃষ্ট, পরামৃষ্ট অথচ পরামর্শ নহে।
তিনটি স্কন্ধকে বলা অনুচিত পরামাস অথচ পরামৃষ্ট। কখনো কখনো পরামৃষ্ট অথচ পরামাস নহে। কখনো কখনো বলা অনুচিত তিনটে স্কন্ধ পরামৃষ্ট অথচ পরামাস নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো পরামাস অথচ পরামৃষ্ট, কখনো কখনো পরামৃষ্ট অথচ পরামাস নহে। কখনো কখনো বলা উচিত সংস্কার স্কন্ধ পরামাস অর্থ কি বানতে? পরামর্শ অর্থ মিথ্যা দৃষ্টি। ধন্যবাদ বানতে। পরামাস অথচ পরামৃষ্ট অথবা পরামৃষ্ট অথচ পরামাস নহে। রূপ স্কন্ধ পরামাস বিপ্রযুক্ত পরামৃষ্ট। নাম যুক্ত হলে পরামৃষ্ট হবে কি বানতে, তাই তো? চারটি স্কন্ধ কখনো কখনো পরামাস বিপ্রযুক্ত পরামৃষ্ট, কখনো কখনো পরামাস বিপ্রযুক্ত অপরামৃষ্ট। কখনো কখনো বলা অনুচিত চারটি স্কন্ধ পরামাস বিপ্রযুক্ত পরামৃষ্ট অথবা পরামাস বিপ্রযুক্ত অপরামৃষ্ট। আচ্ছা, রূপ স্কন্ধ অনালম্বন। হ্যাঁ, চারটি স্কন্ধ সালম্বন। চারটি স্কন্ধের আলম্বন আছে বা নিজেরা আলম্বন গ্রহণ করে। বিজ্ঞান স্কন্ধ চিত্ত। অবশিষ্ট চারটি স্কন্ধ চিত্ত নহে। তিনটি স্কন্ধ চৈতসিক চিত্তবৃত্তি বা চিত্তের উপকরণ। দুইটি স্কন্ধ অচৈতসিক। তিনটি স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত। রূপ স্কন্ধ চিত্ত বিপ্রযুক্ত। বান্তা, এটা কি আলোচনা করবো গেলে ভালো হবে নাকি সবাই বুঝতেছে? বুঝতেছেন তো? আপনি বুঝছেন? হ্যাঁ বান্তা, এখানে সুকুমার বাবু বুঝছেন? বোঝা যাচ্ছে, তবে একটু মানে মিলিয়ে গেলে কেমন আর একটু ভালো হতো মনে হয়, আমি চিন্তা করতেছি আর কি বানতে। বলেন, যেটা বুঝছেন বলেন। বান্তে, এখানে রূপস্কন্ধ অনালম্বন আমার একটু ইয়া ছিল, সেখানে আমি প্রশ্ন করছি বান্তে। রূপস্কন্ধ অনালম্বন, ঠিক আছে। অনালম্বন বলতে ও আলম্বন গ্রহণ করতে পারে না, এমনি তো পারে না আর কি বানতে। উনি রূপস্কন্ধ, উনি আলম্বন করতে পারে না। চারটি স্কন্ধ সালম্বন, মানে ওই চারটি স্কন্ধের ওইটা হচ্ছে নামের ক্ষেত্রে উনি আলম্বন, নিজের আলম্বন এবং নিজের আলম্বন গ্রহণ করতে পারে। বিজ্ঞান স্কন্ধ চিত্ত, ঠিক আছে। ওই এর মধ্যে গিয়ে বিজ্ঞান চিত্ত। অবশিষ্ট চারটি স্কন্ধ চিত্ত নহে। বিজ্ঞান ছাড়া বাকি চারটা রূপ সহ চিত্ত নয়, চিত্ত হতে পারে না তো। হ্যাঁ, তিনটি স্কন্ধ চৈতসিক চিত্তবৃত্তি বা চিত্তের উপকরণ।
এখানে হচ্ছে বেদনার সংজ্ঞা সংস্কার, ঠিক আছে বলতে? দুইটি স্কন্ধ অচৈতসিক, কোন দুইটি? রূপ স্কন্ধ আর বিজ্ঞানটা। এইটা তো আমার ইয়ে ছিল, মানে একটু সন্দেহ ছিল, সেখানে প্রশ্ন করেছিলাম আমাদের। ঠিক আছে আমাদের? হ্যাঁ ঠিক আছে। তিনটি স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত। হ্যাঁ, এই তিনটা হলো ওই প্রথমের ইয়েটা, কি জানি, বেদনার সংজ্ঞা সংস্কার। ঠিক আছে, ঠিক আছে। চিত্তের সাথে যুক্ত, চিত্তে মানে বিজ্ঞান হবে আর কি বলতে, নাকি নয়? না ঠিক আছে, বিজ্ঞান হতো তিনটা লাগবেই বলতে, বেদনার সংজ্ঞা সংস্কার লাগবে। ওদিকে বলতে চিত্ত, ওদিকে এটার জন্য আমি মানে বলছিলাম যে আর কি, তিনটি স্কন্ধ যদি চিত্ত সম্প্রযুক্ত হয় তো বেদনার সংজ্ঞা সংস্কার, ওইদিকে আবার বিজ্ঞান স্কন্ধ বলছে যে চিত্ত। এই তো চিত্তই বিজ্ঞান আর কি, বিজ্ঞানই চিত্ত। চিত্তই বিজ্ঞান হলে এখানে তিনটি স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত, মানে বিজ্ঞান কেন বাদ যাবে? বেদনার সংজ্ঞা সংস্কার তাইলে না না, সুকুমার, আমি যেটা বুঝছি বলে দিতে আমার প্রশ্নটা ওইটুকু থেকে উত্তরটা। তিনটে স্কন্ধ চিত্ত সম্পর্ক, মানে তিনটে স্কন্ধই বিজ্ঞান স্কন্ধ বলা হচ্ছে আর কি, চিত্ত সম্পর্কটা নাকি বলতে এরকম নাকি? দুইটি স্কন্ধ বানাতে যে ওখানে আবার মানে লিখে লেখা, আরেকটা লেখা আছে যে দুইটি স্কন্ধ চিত্ত, কোনটা এটা ধরেন, চিত্ত বিপ্রযুক্ত। দুইটি স্কন্ধ চিত্ত বিপ্রযুক্ত। না, চিত্ত বিপ্রযুক্ত একটা শুধু বানতে, রূপ স্কন্ধ চিত্ত বিপ্রযুক্ত লিখছে যে। হ্যাঁ, তারপরে তো এখানে তিনটে কেন আসবে, চারটে আসবে সেটা বলতেছি। কোন জায়গায়? কোথায় এটা? তিনটি স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত, বলেন। রূপ স্কন্ধ চিত্ত বিপ্রযুক্ত। হ্যাঁ, রূপ স্কন্ধ চিত্ত বিপ্রযুক্ত, সে ঠিক আছে। হ্যাঁ, তাহলে চারটি স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত হবে, বিজ্ঞান সহ তোকে এখানে আনতে হবে। বিজ্ঞানকে আবার আলাদা করে ফেলছে, সেজন্য বলতেছি বিজ্ঞানের সঙ্গে সম্প্রযুক্ত আর কি, বিজ্ঞানের সঙ্গে এটা সম্প্রযুক্ত, এটা বিপ্রযুক্ত, এভাবে বলা হয়েছে, বুঝছেন? বিজ্ঞান তো আলাদা, বিজ্ঞানের সঙ্গে সম্প্রযুক্তের কথা বলা হচ্ছে যে আর কি, এখানে বিজ্ঞান মানে চিত্ত। চিত্ত, হ্যাঁ। আচ্ছা, ওইভাবে বলি, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে হবে, হ্যাঁ ঠিক আছে। আর কারো প্রশ্ন চলে যাবো? বিজ্ঞান স্কন্ধকে বলা অনুচিত উহা চিত্তের সাথে সম্প্রযুক্ত অথবা চিত্ত হতে বিপ্রযুক্ত। এটা কেন লিখলো বলতে? ওই তো তিনটে স্কন্ধ চিত্ত যে কোনো একটা হতে পারে আর কি, সম্প্রযুক্ত হতে পারে, বিপ্রযুক্ত হতে পারে, ডাইরেক্ট একান্তেই কোনো কিছু না, ডাইরেক্ট একান্ত ভাব না হতে আর কি, এটা একান্ত কোনো কিছু। এটাও বললে সরাসরি এরকম হবে না, ওরকম হবে না, সম্প্রযুক্ত বলা হতে বেশি প্রযুক্ত বলতে পারে, ঠিক আছে। তিনটি স্কন্ধ চিত্ত সংযুক্ত, আবার রূপ স্কন্ধ চিত্ত বানতে, আবার সেম কথা। হ্যাঁ, রূপ স্কন্ধ চিত্ত সংযুক্ত নয়, ওই মানে সম্প্রযুক্ত লিখছে আর সংযুক্ত লিখছে আর কি, একই কথা আর কি বানতে। ওই ওখানে ওই একটু একটু করে বানতে 19-20 করে বলছিলেন যে আপনি এটাই বলছেন। ওই বানতে আপনি বলছিলেন যে বানতে সূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকে বুঝতে হবে, সেগুলো আর কি। তবে এখানে পড়া যায় নাকি পুরোটা? হ্যাঁ, বিজ্ঞান স্কন্ধকে বলা অনুচিত, আচ্ছা, বলা অনুচিত উহা চিত্তের সঙ্গে সংযুক্ত অথবা চিত্তের সাথে বিসংযুক্ত। আবার আছে তিনটি স্কন্ধ চিত্ত সমুত্থান উদ্ভূত, বিজ্ঞান স্কন্ধ চিত্ত সমুত্থান নহে। আচ্ছা, ও নিজে নিজে হতে পারে না, সেটা বলা হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা,
রূপ স্কন্ধ কখনো কখনো চিত্ত সমুত্থান উদ্ভূত, কখনো কখনো চিত্ত সমুত্থান নহে। বুঝছেন? তিনটি স্কন্ধ বাতে বুঝছেন এটা? হ্যাঁ বাতে এটা বোঝা গেছে। বলেন। এখানে বলা হচ্ছে রূপস্কন্ধ কখনো কখনো চিত্ত সমুত্থান, মানে এই রূপস্কন্ধটা চিত্তের কারণে এটা উৎপন্ন হয়, আবার কখনো কখনো উৎপন্ন হয় না। সুকুমার বাবু কখন উৎপন্ন হয় বলেন তো? রূপস্কন্ধ কখনো কখনো চিত্ত সমুত্থান, কখনো কখনো চিত্ত সমুত্থান নয়। যখন এটা মানে অন্তত চিত্তের সাথে উৎপন্ন হবে আর কি বানতে না, একের সাথে উৎপন্ন হবে তখন চিত্ত সমুত্থান। উপাসক বলেন। এখানে আমি যেটা বুঝছি হচ্ছে রূপস্কন্ধ কখনো চিত্ত সমুত্থান মানে উদ্ভূত, আমাদের রূপের সাথে যদি কোনো কিছু স্পর্শ হয় তখন বেদনা সংজ্ঞা সংস্কারের কারণে এখানে চিত্ত উৎপন্ন হয় বানতে, বেদনা মানে বিজ্ঞানটা উৎপন্ন হবে, আমি ওই বুঝছি বানতে। ওটা না, অর্থাৎ আমাদের এই রূপস্কন্ধ মাঝে মধ্যে রূপকে আমরা কিভাবে উৎপন্ন হতে দেখেছি? ঋতুজ, তারপরে চিত্তজ, তারপরে আর আহারজ, তারপরে চারটি কারণ উৎপন্ন হচ্ছে ওই সমুত্থানটা, এখানে ওই সমুত্থানটা, বুঝছেন? চিত্তজ কারণে উৎপত্তি হয়, কিছু রূপ আছে, আবার চিত্তজ কারণে উৎপন্ন হয় না, এরকম কিছু রূপ আছে, কিছু রূপ আছে যেগুলো আহারের দ্বারা উৎপন্ন হয়েছে, ঋতুর দ্বারা উৎপন্ন হয়েছে, এগুলো চিত্তের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারপরে আচ্ছা, তিনটি স্কন্ধ চিত্ত সহ উৎপন্ন, একসঙ্গে উৎপন্ন। কোন তিনটি স্কন্ধ? এখানে বেদনা সংজ্ঞা সংস্কার, এগুলো একই সঙ্গে উৎপন্ন, এগুলো একই সঙ্গে উৎপন্ন না হলে তো হবে না বলতে। বিজ্ঞান স্কন্ধ চিত্ত সহ উৎপন্ন নয়। রূপস্কন্ধ কখনো কখনো সহ উৎপন্ন, কখনো কখনো সহ উৎপন্ন নয়। আচ্ছা, এখানে ওই যে চেঞ্জ করছে সেটাই। কখনো কখনো একসঙ্গে উৎপন্ন হচ্ছে, আবার কখনো কখনো একসঙ্গে উৎপন্ন হয় না। যেমন যেমন প্রতিসন্ধি বিজ্ঞানের সময় আমরা দেখতেছি যে তখন সহজাত হিসেবে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, রূপস্কন্ধটা ওইরকম আর কি, এরকম আরো অনেক সময়ে থাকবে। হ্যাঁ বানতে ঠিক। তিনটি স্কন্ধ চিত্তানু পরিবর্তনকারী, চিত্তের সহ গমনকারী। তিনটি স্কন্ধ বেদনা সংজ্ঞা সংস্কার, এই তিনটা চিত্তকে পরিবর্তন করে না, চিত্তানু পরিবর্তনকারী আছে, চিত্তের সহ ঠিক আছে। বিজ্ঞান স্কন্ধ চিত্তানু পরিবর্তী নহে, চিত্ত অনুপরিবর্তী নহে, চিত্তের সহ যায় না, ঠিক আছে। রূপস্কন্ধ কখনো কখনো চিত্তানু পরিবর্তী, আবার কখনো 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 চিত্তানু পরিবর্তী নহে, মানতে ঠিক আছে। রূপস্কন্ধ তিনটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্থান, দুইটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্থান নহে।
এগুলা সেম প্রায়। তিনটে স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্তার সহ উৎপন্ন। দুইটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্তার সহ উৎপন্ন নয়। দুইটি স্কন্ধ চিত্ত সংযুক্ত এখানে আবার গোলমাল লেগেছে, মানে আমি দুইটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্তার সহ উৎপন্ন নয়, এটা কোনটা জানি? তিনটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিজ্ঞান আর তিনটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্থান অনুপরিবর্তী। তিনটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্থান অনুপরিবর্তী। দুইটি স্কন্ধ চিত্ত সংযুক্ত সমুত্থান অনুপরিবর্তী নহে। আচ্ছা, বিজ্ঞান স্কন্ধ আধ্যাত্মিক, তিনটি স্কন্ধ বাহ্যিক। বিজ্ঞান স্কন্ধ আধ্যাত্মিক বুঝতেছেন? তারপরে তিনটি স্কন্ধ বাহ্যিক। রূপস্কন্ধ কখনো কখনো আধ্যাত্মিক, কখনো কখনো বাহ্যিক। চারটি স্কন্ধ উপাদান নহে। উপাদারূপ নয় আর কি, চারটে স্কন্ধ। রূপস্কন্ধ কখনো কখনো উপাদান, কখনো কখনো উপাদান নহে। বুঝছেন এটা? উপাদান ঠিক আছে, উপাদান নহে রূপস্কন্ধ। কখনো রূপস্কন্ধকে শুধু অর্থাৎ মানে উপাদান হবেও এবং হবেও না। এটা কি বাহ্যিকটা হবে না বলতে? আমরা যখন রূপ পড়ছিলাম 28 প্রকার রূপ, সবগুলো তো বুৎপন্ন না। না না, যেগুলো বুৎপন্ন না সেগুলো উপাদান রূপ নয় আর কি। এগুলো কোনগুলো কোনগুলো সময় বলতে পারো? এগুলো তো ভাগ করছি, ভাগ তো করি না মনে হয়। এমনি তো বুৎপন্ন রূপ শুধু অর্থাৎ এই যে চারটা না বলতে, চারি মহাভূত রূপ। এটা তো মূলভূত উৎপন্ন। আমরা 28 প্রকার উপাসনা করতে গেলে ওগুলো হচ্ছে যে বাকি 24 প্রকার রূপগুলো হচ্ছে যে বুৎপন্ন রূপ। হ্যাঁ, ওই চারটা ছাড়া। চারটা ছাড়া। সেটাই। ও আচ্ছা। নরমালি রূপস্কন্ধ কখনো কখনো উপাদান, কখনো কখনো উপাদান নহে, কখনো কখনো উপাদান। নরমালি ওইভাবে বললেও আবার প্রকান্তরে কিন্তু যেহেতু এদের একা থাকা সম্ভব না, সেহেতু এটাই হবে। এটা আবার উপাদার উপর মানে বলতে হবে বাধ্যগত, যেহেতু অবিনিবার্য বললে তখন এরকম, কিন্তু এটা অবিনিবার্য বলার আগের হিসাব যদি চিন্তা করেন তাহলে এগুলো উপাদারূপ নয়। উপাদারূপ নয়, ওইভাবে হিসাব করতে হবে আর কি। হ্যাঁ, ওখানে ঠিক আছে বলতে আপনি কথা, সেটা টেকনিক। হ্যাঁ, ওইটা এটা ওগুলো না বুঝলে এটা বোঝা যাবে না। আচ্ছা, রূপস্কন্ধ কখনো কখনো উপাদান, কখনো কখনো উপাদান নহে, কখনো কখনো উপাদীন্য, অর্থাৎ তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত। তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত, কখনো কখনো অনুপাদীন্য, অগৃহীত। চারটি স্কন্ধ উপাদান নহে। সংস্কার স্কন্ধ কখনো কখনো উপাদান, কখনো কখনো উপাদান নহে। আচ্ছা, উপাদানের টিকাটা পড়ে নিবান নাকি?
আচ্ছা, 1 উপাদান 4 প্রকার। কাম, দৃষ্টি, শীলব্রত, আত্মবাদ। উপাদান অর্থ উপযোগ আদান, অর্থাৎ দৃঢ় গ্রহণ। তৃষ্ণা, তৃষ্ণার বিষয়কে সর্পের বেগ অনুসন্ধানের অনুরূপে অনুসন্ধান করে। এটা সর্পের বেগ কি সর্প ব্যাং লিখছে মানতে, সর্প যখন ব্যাং অনুসন্ধান করে এরকম বলা হচ্ছে নাকি এখানে? সাপের বউ। হ্যাঁ, সাপের বউ। ও আচ্ছা, সর্পের বেগ আচ্ছা ব্যাগ অনুসন্ধান। আচ্ছা, চিত্ত যখন ওই বিষয়কে সর্পের ব্যাগকে ধরে রাখার অনুরূপে দৃঢ়ভাবে গ্রহণ করে ধরে রাখে ও রক্ষা করতে থাকে, তখন চিত্ত উপাদান অবস্থা। আচ্ছা, লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে চিত্ত যখন রক্ষা করে, তখন যথাক্রমে কাম উপাদান ও দৃষ্টি উপাদান। পঞ্চস্কন্ধকে বা কোনো এক স্কন্ধকে অজর, অব্যয়, অক্ষয় আত্মা বলে বিশ্বাসই আত্মাবাদ উপাদান। ইহা মিথ্যা দৃষ্টির পরিণাম। পঞ্চস্কন্ধের প্রতি লোভ হেতু এবং বিধ মিথ্যা ধারণা উৎপন্ন হয়। লোভ বিদ্যমান দোষকে দোষ বলে স্বীকার করে না। লোভ বিদ্যমান দোষকে দোষ বলে স্বীকার করে না, অনিত্যকে অনিত্য বলে স্বীকার করতে চায় না। পঞ্চস্কন্ধকে আমি মনে করা তৃষ্ণাজনিত অভিনিবেশ বা আনন্দময় বিশ্বাস। ইহা সমনস্যগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। সেটাই ডেঞ্জারাস। হ্যাঁ, এই জায়গায় তো এটা হয় না মানতে। তাহলে উপাদান বোঝা শেষ। এর পরে স্কন্ধ উপাদানীয়, উপাদানের যোগ্য বা আলম্বন। 4টি স্কন্ধ কখনো কখনো উপাদানীয়, কখনো কখনো অনুপাদানীয়। বুঝছেন না? বানতে এটা পড়বো নাকি এক্সেল পড়ে চলে যাবো? না, এটা চলে গেলে ভালো হয়, সবগুলো একই তো। সেই যে বলতেছি ক্লেশে চলে যান, একটু করে ক্লেশটা। এই সাথী প্যাটার্ন সূত্রের মধ্যে একটু করে বর্ণনা করছিলাম যে আর বাকি ছিল। আধা ঘন্টাতে শেষ হবে। ওই দিন সাথী প্যাটার্ন সূত্রটা খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে মানতে। এটা মানে এত ভালো লাগছে, বুঝলাম না। 2-3 জন একই জানতে হয়, আর আমি তো দীর্ঘদিন এটা আবৃত্তি করি নাই। আচ্ছা আচ্ছা। তবে পুরো সাথী প্যাটার্ন সূত্র একসময় মুখস্থ ছিল। বনমাতের জন্মদিনে ওই দিন না, অনেক সুন্দর হয়েছে মানতে। এত ভালো লাগছে, মন দিয়ে শুনতে পারছি, খুব ভালো লাগছে। বুঝছিলাম না অনেকটা, প্রায় সে কারণে মনে হয়। যাই হোক, মানতে বলেন। উপাসক সুকুমার বাবু, আমরা যেখানে পর্যন্ত আলোচনা করছিলাম, এরপর তারপর ক্লাসটা আমরা কালকে বলবো আর কি নাকি? হ্যাঁ,
এটা বলতেছি যে আপনারা যে 2 দিন ছুটি পান, নিমন্ত্রণে গেলে তো গেলে, নিমন্ত্রণে না গেলে এই 2 দিনকে কাজে লাগানোর জন্য। ধ্যান এটা করব, পরে করব, এরকম বললে এরকম হবার বিষয় না এটা। অর্থাৎ যারা করতেছেন এখন প্রত্যেকদিন অন্তত নির্দিষ্ট একটা সময়, প্রত্যেকদিন আপনি 5 মিনিট করেন, আপাতত অসুবিধা নাই। তবে প্রত্যেকদিন এই 5 মিনিট আপনি নির্দিষ্ট সময়ে যথাসময়ে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে এটা ঝড় হোক, তুফান হোক, যাই হবে হোক, আপনি ওই সময় বসে যাবেন। তা 5 মিনিট থেকে ক্রমে এটা বাড়ান 6 মিনিট, 7 মিনিট করে করে একদিন করে বাড়াতে পারেন। যারা 2 ঘন্টা 2.5 ঘন্টা করতেছেন তারা তাদের মতো রাখেন এবং ক্রমান্বয়ে 1 মিনিট 2 মিনিট করে এটা বাড়ান। এটা নিজের কাজ, আরগুলো সব পরের কাজ। কেন? যা কিছু সঞ্চয় করবেন আপনি তো নিয়ে যাবার ক্ষমতা নেই, আপনার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী কেউ নিয়ে গেছে না। এবং যারা আমার সঞ্চিত জিনিসগুলো যারা রাখবে তারা বৌদ্ধ পরম্পরা একটু এমনি ছোঁয়াদি দেয় যে প্রথম 1 বছর খানিক একটু মনে কষ্ট থাকলেও লাগবে, এর পরবর্তীকালে যে যেমন হবে হোক না কেন, যতই আপন হবে হোক না কেন, এগুলো ভুলে যাবে। আর বড় জোর এটা হয়তো আপনার সন্তান মনে রাখবে, নাতি পর্যন্ত এটা যায় না, নাতি পর্যন্ত অত দূর পর্যন্ত থাকে না। এমনি আমাদের এটা মোহিত হয়ে আমরা করে যাচ্ছি। হ্যাঁ, এভাবে আমাদের চিত্তকে মাঝে মধ্যে প্রবোধ দিতে হবে, বুঝাইতে হবে। বুঝাইলে তখন সে নিজের কাজ করতে বাধ্য হবে। এটা আমার ইহকালের জন্য পরম এবং চরম সুখের একটা ব্যবস্থা দেয় আমাকে, এবং অনাগত ভাবিকালও আমাকে সুখী সুন্দর একটা অবস্থা আমাকে দেবে। সেজন্য আমরা এটা শিখব এবং এটাকেই গুরুত্ব দেব। আমি তাহলে 5 মিনিট করে বলছি কেন? হ্যাঁ, আমাদের যেহেতু অনেক সময় এটা হঠাৎ করে আমি লম্বা সময় ধরতে গেলে সমস্যা হয়ে যায়, অনেকে পারে না, একেবারে হয় না। তো সেজন্য এটা ক্রমিকভাবে আস্তে করে বাড়াইতে আপনি দেখবেন যে এক সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা সময় বের করা আপনার পক্ষে কোনো ব্যাপার হবে না, কোনো সমস্যা হবে না। আর এটা ক্রমান্বয়ে আপনি এটাতে তৃপ্তি লাভ করবেন, মজা পাবেন, এবং এটা যত গভীর থেকে গভীরতম হবে তত প্রশান্তিও ক্রমান্বয়ে বেড়ে যাবে। এটার বহুবিধ কল্যাণ, বহুবিধ লাভ আছে। বৌদ্ধ ধর্মের অবকাঠামোগতভাবে বুঝে যারা ধ্যান করে তাদের তো লাভের কোনো তুলনাও নাই। এছাড়াও যোগী মহারিষি মুনি ঋষি যারা করেছেন তাদের এত কিছু জানা বোঝা কোনো কিছু নাই। তারা শুধু ইন্দ্রিয় দমন করেই মহাশান্তি মহাসুখ লাভ করতেন, কারণ আমাদের তখন চোখ বন্ধ থাকে, অন্যান্য ইন্দ্রিয়গুলো সংযত থাকে, চুপচাপ থাকে। আর এগুলো চুপচাপ হইলেই মন ক্রমান্বয়ে চুপচাপ হতে, শান্ত হতে বাধ্য। আমরা অশান্ত হওয়ার কারণে, আমাদের মন অশান্ত হওয়ার কারণে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমরা পাই। আমরা যেমন দৌড়াদৌড়ি করলে, হাঁটাহাঁটি করলে আমাদের যেমন শরীর ক্লান্ত হয়ে যায়, ঠিক আমাদের মনও যদি অতি ছুটাছুটি করে, অতি দৌড়াদৌড়ি করে, মনও ক্লান্ত হয়। মনের ক্লান্তির ছাপ শরীরেও পড়ে। আর যখন আমাদের শারীরিকভাবে ইন্দ্রিয়গুলোকে যখন আমরা এভাবে সংযম করি, দমিত করার চেষ্টা করি, দমিত করি, তখন ইন্দ্রিয়গুলো দমনের সঙ্গে সঙ্গে মন, আমাদের চিত্ত তো আমাদের ইন্দ্রিয়গুলোর কারণেই সে সঞ্চালিত হচ্ছে, দ্রুত গমনাগমন কার্যক্রম এগুলো করছে। তাইলে এর সঙ্গে সরাসরি একটা সম্পর্ক। আমি এদেরকে দমন করলে মন অটোমেটিকভাবে দমিত হতে বাধ্য। তো যাই হোক, আমরা এগুলো আলোচনা করার কারণ হচ্ছে যে এটাতে যেন আমরা প্রীতিফুল্ল হই এবং প্রীতিফুল্ল হয়ে, আনন্দিত হয়ে, প্রমোদিত হয়ে এটা যেন আমরা করতে থাকি।
করার জন্যই এই কথাগুলো বলা। আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলার সঙ্গে সঙ্গে এগুলো আমিও শুনতেছি, আমার মধ্যেও যেন সেই চেতনা আরও পুনরায় উজ্জীবিত হয়, আরও শক্তিশালী হয়। সেই জন্যই এগুলো বারবার করে আলোচনা করার জন্য বুদ্ধ আমাদেরকে বলেছেন। উপাসক সুকান্তবাবু বলেন। হ্যাঁ বান্তে, আমরা গত ক্লাসে অর্থাৎ দীর্ঘশ্বাস গ্রহণ করলে দীর্ঘশ্বাস গ্রহণ করছি, অথবা হ্রস্বশ্বাস ত্যাগ করলে হ্রস্বশ্বাস মানে ত্যাগ করছি, সেভাবে মানে অর্থাৎ শ্বাস গ্রহণ এবং ত্যাগ করিতে শিক্ষা গ্রহণ করেন এই পর্যন্ত পড়ছিলাম আর কি। এখন হচ্ছে যে, হে ভিক্ষুগণ, যেমন কোন দক্ষ ব্রহ্মকার কিংবা তাহার শিষ্য সূত্র দীর্ঘ করিয়া টানিলে বিশেষ ভাবে জানেন তিনি দীর্ঘ করিয়া টানিলেন, এবং হ্রস্ব করিয়া টানিলে বিশেষ রূপে জানেন যে তিনি হ্রস্ব করিয়া টানিলেন। শ্বাস প্রশ্বাস কালে তাহাকে ঠিক সেই রূপ করিতে হয়। এখানে একটা খুব সুন্দর একটা উদাহরণ, যারা ইয়েগুলো দেখেছেন, কামারের ফকনাগুলো দেখেছেন কেউ? ঠান্ডার সময় দেখেছেন? দীর্ঘ সময় কেউ থেকেছেন? এখানে একটা কিন্তু ব্যাপার আছে, ওটা টানার মাধ্যমে। এটা যখন এটাতে যখন ইয়া দেয়, টেম্পার দেয়, তখন লবণের পানিতে একবার চুবায়, একবার আবার গরম করে। এখানে একটা কোন সময় কিরকম পাওয়ার দিয়ে ও আগুনের ছ্যাঁকটা দেবে, মানে আগুনের রশ্মি কখন কিরকম করে প্রেসার পড়তে হবে ওখানে ওই লোহার উপরে, এটার একটা খুব কলা কৌশল আছে। এমনি আপনি আপনি আগুন দিয়ে ফুরেন, এটা হবে না কিন্তু ওইখানে ফুরার একটা ব্যাপার আছে, কোন জায়গাতে কিরকম করে এটা লাগাইলে ওইটা ধার উঠে। হ্যাঁ, আপনি ধার করেন না কিন্তু হবে না সেটা। এখানে একটা টেকনিক আছে, ওই টেকনিক বরাবরে ওকে খুব সযত্ন আকারে এটা দড়িটা টানতে হয়। শুধু কামারে অনেক সময় একলাও করে সে, অনেক সময় তার অন্তর্বাসী করে, কিন্তু ও জানে কখন এটা এরকম জোরে টানবে, কখন আস্তে টানবে, কখন জোরে টানতে হবে, কখন আস্তে টানতে হবে। এগুলো খুব সে কলা কৌশলী। কোন উদাহরণ কোন জায়গায় প্রদান করেছে দেখছেন বুদ্ধ ভগবান? হ্যাঁ, তো ঠিক ওইভাবে আমাদের এই শ্বাস প্রশ্বাসের প্রতিও একইভাবে এরকম মনোযোগ রাখার জন্য বলেছেন, বুঝছেন? এবার আগের ইয়াটা আবার পড়েন, এটার সঙ্গে এটা মিলেই দেখবেন এখন। মিলছে তো। আবার বলেন তাহলে এবার আগেরটা। আগেরটা হচ্ছে যে মানতেন তিনি সর্বাগ্রে ভাষ্যকারের মতে নাভি হইতে নাসিকাগ্রস্ত পর্যন্ত অর্থাৎ স্পন্দন অনুভূত হয়, এই রূপে শ্বাস গ্রহণ ও ত্যাগ করিতে শিক্ষা করেন। দ্রোহী ক্রিয়ার শান্তি অনুভূত হয়, তিনি এই রূপ শ্বাস গ্রহণ ও ত্যাগ করিতে শিক্ষা করেন। আগেরটা মানতে আর কি, বুঝছেন? এমন ভাবে তিনি শ্বাস গ্রহণের প্রথম তো সূচনা আমাদের নর্মালি থাকে উদ্দুর নিচে, আমরা সচরাচর যাই না, শুধু শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ। কিন্তু এটা যদি আমরা তো এক সিটিং করে উঠে যাই, একবার মাত্র বসে 1 ঘন্টা করলে 1 ঘন্টা করলাম, বা 2 ঘন্টা করলে 2 ঘন্টা করলাম। তো এই ব্যাপারটা আসলে সেরকম না, এটা কন্টিনিউ যারা করেন, বসেছেন সকালবেলা, খাবার টাইম হলো, খাওয়া দাওয়া শেষ করলেন, অতি যত্ন সহকারে অন্যান্য আলম্বন প্রবেশ করে না যায় মতো করে খুব যত্ন করে তিনি খাবেন, শৌচা কর্ম আদি সম্পাদন করবেন খুব যত্ন সহকারে, এসে আবার বসে যাবেন। যেখানে শেষ করেছেন সেখান থেকে আবার কিছুক্ষণ করতে গিয়ে করলে আস্তে করে ক্রমান্বয়ে ডেভেলপ হবে, উন্নত হবে। উন্নত হওয়া মানে এটা, উন্নত হওয়া মানে হচ্ছে যে আপনি এরপরে ওই শ্বাস প্রশ্বাসের অনুভূতিগুলো ক্রমান্বয়ে একদম পেট সহ শরীরের সর্বস্তরে যে যাচ্ছে এটা অনুভব করার চেষ্টা করতে হবে অনুভূতিগুলো। যেমন আপনারা কখনো আঙ্গুলের এখানে আপনার চিত্ত যায়, বা আঙ্গুলের এই জায়গার অনুভূতিগুলো
আপনি নর্মালি কোনো ইয়া ছাড়া মানে চিমটি কাটা ছাড়া এমনি কি অনুভব করতে পারেন? এমনি পারবেন না নরমালি। আপনি যখন এটাকে দেখার চেষ্টা করবেন, ছোট, ছোট জায়গা যেটা আপনাদেরকে আমি শুনতে দিয়েছিলাম, গোয়েঙ্কাজ এরিয়াগুলো, হ্যাঁ? প্রতি ইঞ্চি, ইঞ্চি জায়গা করে অনুভব করতে পারা। বেদারানো পাচ্ছানার মধ্যে পেয়েছেন আপনারা না? শুনেছেন না? না শুনেন না এগুলো? বারবার শুনবেন। আমি বলছিলাম যে এটা একটাকে মানে একদিনের এরিয়াটা আপনারা ২ দিন ৩ দিন করে শুনবেন। এটা শুনলে কি হবে? আপনারা নিজেরাই ঘরে বসে ক্রমান্বয়ে ধ্যানটা ডেভেলপ করতে পারবেন। বুঝছেন? এখানে দেখবেন প্রত্যেকটা জায়গার অনুভূতিগুলো আপনি যখন ওখানে মনোযোগ দেবেন, হাতের মাঝখানে মানে আঙ্গুলের এখানে আপনি যখন মনোযোগ দেবেন, ও এখানে আমার অনুভূতি আছে তো। এমনি কিন্তু জানেন না আপনার ওখানে যে অনুভূতি আছে। আপনি যখন চোখ বন্ধ করে একাগ্র হবেন দেখবেন ওখানে অনুভূতি আছে। তারপরে এর আরেকটু উপরে দেবেন, ও এখানেও আছে, এখানেও আছে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা জায়গার অনুভূতি আপনি পাবেন, বুঝবেন, দেখবেন। ঠিক একইভাবে সেম উদাহরণ। একইভাবে আপনার এই শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমগুলো পুরো দেহব্যাপী আমাদের নখ ছাড়া এবং চুল ছাড়া সর্বদেহের মধ্যে আমাদের এই শ্বাস-প্রশ্বাসের কার্যগুলো সম্প্রসারিত হয়। এবং সেটা প্রত্যেকটা শ্বাসে, শ্বাসেই আমাদের এটা কার্যপ্রণালীগুলো সংসাধিত হয় এভাবে। এটা আমরা মনোযোগের অভাবে অতদূর পর্যন্ত কখনো দেখা হয় না। মনোযোগ না দিলে এই যে শ্বাস-প্রশ্বাস চলতেছে সেটাও তো আমরা দেখি না। মনোযোগ দিলেই আমরা এই যে শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমে পেট ফুলতেছে, পেট বড় হচ্ছে, শ্বাস বড়, শ্বাস ছোট, এটা এদুরও দেখতেছি। আর এটাতে যখন গভীর মনোযোগ হবে তখন আমরা দেখব ক্রমান্বয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে এই শ্বাস-প্রশ্বাসের অনুভূতিগুলো। ওইভাবে ওই অনুভূতিগুলো জানার চেষ্টা করার জন্য ভগবান বুদ্ধের নির্দেশ, আনাপান স্মৃতি ভাবনা যারা ডেভেলপ করতে চায়, উন্নতি করতে চায়, রাহুল বান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই আনাপান স্মৃতির ব্যাখ্যা করেছেন। আচ্ছা, যাই হোক, তো আমরা ক্রমান্বয়ে কন্টিনিউ ওভাবে টানা করতে না পারলেও আজকে যে করেছি, কতদূর পর্যন্ত করেছি, কিভাবে করেছি, ওই জায়গা এটা মুখস্থ রাখতে হবে। ফরার মতো আর কি। ফরা যেরকম মুখস্থ রাখি আমরা, কতদূর পর্যন্ত পড়ছি, এরপর থেকে আবার শুরু করি আমরা। প্রয়োজনে আগের পরে আবার একটু রিভাইজ করে নিই। ঠিক ধ্যানে বসলেও আগেরগুলো আবার একটু রিভাইজ করে এরপরে আস্তে আস্তে ডেভেলপ। কিন্তু আমাদের তো আসলে ওই শিক্ষা ব্যবস্থা নাই বলে প্রত্যেকদিন একই জায়গায় বসে থাকি আমরা। এর থেকে আর ডেভেলপ, উন্নত আর কোনো কিছু আমরা যাই না, হই না। তো যাই হোক, আমরা সবাই মিলে এইভাবে ক্রমান্বয়ে চেষ্টা করব যে আমাদের এই শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমগুলো একদম পুরো প্রসারিতভাবে অবলোকন করার জন্য এবং সর্বদেহব্যাপী ক্রমান্বয়ে পুরো দেহব্যাপী যাতে এটা অনুভব করতে পারি। কার মতো? ওই যে দড়ি যেরকম করে টানার সময় খুব সতর্কী থাকে ওইভাবে। তারপরে তিনি এভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্থিতি সমুৎপত্তিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোন বস্তুকে আসক্তি উৎপাদন করেন না। এই রূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। অসাধারণ, এটা আনাপান স্মৃতি। অসাধারণ। এটা ছোট ছোট একটু একটু করে আলোচনা করে যেতে হবে। আবার শুরু করেন। আচ্ছা, তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। বুঝছেন? ভিতরের এবং বাহিরের। ভিতরের মানে হচ্ছে যে আমার দেহের কার্যক্রম, আমার দেহের ভিতরে কার্যক্রম। আর বাহিরের মানে কি? অন্য দেহের কার্যক্রম। মাঝে মধ্যে নিজের দেহ দেখেন, ও আমার দেহ এরকম, আবার মাঝে মধ্যে অন্য দেহ, ওটাও এভাবেই চলতেছে যে আধ্যাত্মাং বা বাহির দাওয়া আছে যে পালিতে, ওইটা মানে নিজের আধ্যাত্ম দেহ এবং বাহ্যিক দেহ
অন্য দেহ আর কি, সকলের দেহ সেম, এই কার্যক্রমেই পরিচালিত। তারপরে তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি এবং বিনাশ, দেহের উৎপত্তি এবং বিনাশ, এই উৎপত্তি এবং বিনাশ এটা এখানে চলে আসছে, কিন্তু এই মানে এটা যে আপনাদেরকে এখন বলার সুযোগ হচ্ছে আর কি, এটা সবাইকে এটা বলার সুযোগ নেই। এই দেহের উৎপত্তি এবং বিনাশ কিভাবে হয়েছে, কিভাবে সূচনা এর, কিভাবে আবার ধ্বংস হয়, এটা তো এখন আপনারা পরিষ্কার দেখতে পান অভিধর্ম পড়ার আলোকে। অর্থাৎ এই আনাপান স্মৃতি ভাবনার মাধ্যমে আপনাকে ওই পর্যন্ত দৃষ্টিগোচর করাবে এই স্মৃতি। বুঝা গেছে? এটা অটোমেটিক ভাবে ধ্যানের এমন একটা শক্তি, এই ধ্যানের শক্তিতেই আপনাকে ওই বিষয়গুলো দেহের উৎপত্তি দেখাবে, দেহের বিনাশও দেখাবে, এবং এটা দেখে তদুভয় উৎপত্তিও দেখবেন আবার বিনাশও দেখবেন, দুই সাইড তদুভয় দিক দর্শন করে তিনি অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্থিতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। দেহের মতোই ঠিক আছে, কিন্তু দেহকে এই দৃষ্টিকোণ আরোপ করার কারণে, এভাবে দেখার কারণে, এই দুই উভয় সাইড এভাবে দেখার কারণে এটা জ্ঞান ও প্রতিসরণের জন্য। জ্ঞান বলতে আমরা কি বুঝি? দেহের যথাতথ্য, দেহ যেমন ঠিক তেমন জানার জন্য এই দৃষ্টিকোণ, এই প্রেক্ষাপট এটা যথাযথ। জ্ঞান ও প্রতিসরণের জন্য এটা যথার্থ, এভাবে দেখা, মানে এটা ভুল দেখা না, এটাই যথার্থ দেখা। এভাবে দেখলে আমাদের প্রতিসরণের জন্য, জ্ঞানের জন্য, মানে প্রতিসরণ বলতে ক্রমান্বয়ে আমরা শ্রোতাপত্তি মার্গ হইতে অরহৎ ফল পর্যন্ত যাওয়ার জন্য এই প্রক্রিয়া, এই লাইন, এই সিস্টেম এটা যথাযথ। তিনি অনধীন হয়ে অবস্থান করেন। বুঝছেন? এটা জগতের কোন অনধীন মানে বলতে আবার বিষয় বাসনা, অধীন নয় আর কি বলতে, অর্থাৎ বাসনা বিষয় মানে লালসা না। হ্যাঁ, কোনো কিছুর প্রতি তিনি আর অধীনস্থ আর হন না। এখন তো আমরা অধীন, কিসের অধীন? তৃষ্ণার অধীন। হ্যাঁ, কিছু না কিছু আমাদেরকে আটকায় রাখতেছে, অধীন করে রেখেছে। অধীন না আমরা, স্বাধীন নাকি? না, অধীন বলতে ঠিক না। আমরা তো অনেক স্থূল বিষয় এর মধ্যে অধীন হয়ে আছি, কিন্তু এটা এটা দেখতে দেখতে দেখবেন অনেক সূক্ষ্ম 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 বিষয়ের মধ্যেও আমরা অধীনস্থ হয়ে আছি, থাকি। কিন্তু এই পর্যায়ে যখন তিনি ডেভেলপ করবেন, তখন তিনি আস্তে করে অনধীন হয়ে যাবেন, অনধীন হয়ে অবস্থান করবেন। হ্যাঁ, এটা তাহলে এটা নরমালি এক লাইনে শেষ হইলেও বিষয়টা খুব ব্যাপক, অনেক অনেক গভীর বানতে, অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বানতে এটা। হ্যাঁ, তারপরে জগতের কোন বস্তুতে আসক্তি উৎপাদন করেন না, এটাই মূল কথা। আধ্যাত্মিক দেহ এবং বাহ্যিক দেহ, এই দুই দেহ দেখে তিনি সমস্ত জগতের রূপ সম্পর্কে, জাগতিকতা সম্পর্কে তিনি অবগত হন। তো হওয়ার প্রেক্ষিতে তিনি সমস্ত কিছুর প্রতি কি হন? আসক্তি মুক্ত হয়ে অবস্থান করেন বলতে। এই রূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। এভাবেও মানে তিনি কায়দর্শী হয়ে তিনি অবস্থান করেন, এভাবে তিনি কায়কে দেখে। আজকে আপনার নেটের সমস্যা করতেছে মনে হয় বলতে, নাকি? বোঝা যাচ্ছে ভালো করে? না যাচ্ছে না? এখন আসছে বলতে বুঝিনি কি। তিনি এভাবে কায়দর্শী হয়ে অবস্থান করেন। কিভাবে? এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে কায়কে দেখার
কথা জেনে আসছি ওইভাবে কায়দর্শী হয়ে তিনি অবস্থান করেন। তারপরে এরপর হচ্ছে যে বান্তে ইজ্জাবত কাণ্ড আর কি, 4 ইজ্জাবতের কথা আসতেছে মনে হয়। আচ্ছা, তাইলে আমরা আনাপান স্মৃতি ভাবনা বুঝেছি মোটামুটি না? আমরা আরেকদিন সাতিপাট্টান সূত্রের অট্টকথা থেকে আনাপান স্মৃতি ভাবনা এটা আবার একটু আলোচনা করব। আপনার সাউন্ড ডিস্টার্ব না, নেট ডিস্টার্ব করতে আজকে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্কের। এখন ডিস্টার্ব করতেছে? একটু পরে চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আজকে ছবি ঝাপসা দেখাচ্ছে, সেই জন্য মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ওখানে। এখন এটা হচ্ছে যে আনাপান স্মৃতি ইজ্জাবত কাণ্ড তো তাও একটু আছে, আজকে তো মনে হয় ইজ্জাবত শেষ কাণ্ড হবে না। আরেকদিন আমরা আলোচনা করব। আর এই আনাপান স্মৃতির বিষয়বস্তু আমরা অট্টকথা থেকে আরেকবার আলোচনা করব। আমরা আগে একবার অট্টকথা পড়েছিলাম। সূত্র অট্টকথা পড়ছিলাম। হ্যাঁ, ওই অট্টকথা থেকে এই আনাপান স্মৃতি সম্পর্কে আমরা আবার একটু জেনে নেব। ঠিক আছে? এমনি এটা হচ্ছে মানে সাতিপাটা সূত্র এটাও বানতে মানে যেটা ফালি থেকে বাংলা করছে, আমরা অট্টকথা পড়ছিলাম যে মানে এটাও পড়লে অথবা অনেক আরো ভালো বলে মনে করি আর কি সবার জন্য। না, আমরা তো পুরোটা পড়তেছি না, শুধু আনাপান স্মৃতির জায়গাটা। না, পড়া দরকার তো, এটা এগুলো মাস 3 মাস পর পড়লে ভালো হয় আর কি সবার। ধ্যান করার সময় গুরুভান্তের সামনে প্রত্যেকদিন থাকতে হয়, যেমন আজকে নেটওয়ার্ক বেশি প্রবলেম। বাপের টাইপ শেষ হয়ে গেছে, আপনি মনে শেষ করে ভালো নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে তো। ঠিক আছে, তাহলে আমরা কালকে বাকিটা আলোচনা করব। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি এবং সাতিপাট্টান সূত্রের আনাপান স্মৃতি ভাবনা সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ও